আপনারা যারা আমেরিকা, তারপরে ইরান, মানে অন্যান্য মধ্যপ্রাচ্যের যে উত্তেজনার এই কথাগুলো বলছেন যে আমেরিকা যুদ্ধে জড়িয়েছে, আপনাদেরকে একটি মেসেজ দিই। আমেরিকা কখনো যুদ্ধ করে না, তারা শুধু যুদ্ধের যোগান দেয়। হয়তো আপনি ভাবছেন আমার মতো নগণ্য মানুষ এরকম কথা কিভাবে বলছে। দেখুন, ওই যে আমেরিকা কিন্তু খুব একটা বেশি হামলা করছে না ইরানের উপর। আর আমেরিকার যে ঘাঁটিগুলো আছে তা হলো বিভিন্ন দেশে। এখন আমেরিকা কি করছে, এই প্রত্যেকটি কান্ট্রিকে উস্কানি দিচ্ছে যে আপনারা কেন আক্রমণ করছে না, ইরান তো আপনাদের ঘরের ভিতরে হামলা দিচ্ছে। এগুলো হয়তো এখনো পাবলিশ হচ্ছে না, পাবলিশ হবে, আপনারা এটা পাবেন কিছুদিন পরে যখন যুদ্ধটা থেমে যাবে, স্বাভাবিক পর্যায়ে আসবে। তো এই যে আমেরিকা উস্কানি দিচ্ছে যে তোমাদের ঘরের ভিতরে আমাদের ঘাঁটিগুলো ভেঙে দিল, তোমরা কেন কিছু বলছো না? আজকে তোমাদের নিরাপত্তা কোথায়? তোমাদের নিরাপত্তার প্রয়োজন, তোমরা হামলা করো, পাল্টা হামলা করো, জবাব দাও। আমেরিকা এরকম ভাবে তাদেরকে উস্কানি দিচ্ছে এবং এই উস্কানিতে কেউ না কেউ হামলা শুরু করবে। এখন কথা হচ্ছে, আমেরিকা কিন্তু শুধু একটা কথাই বলছে না যে ঘাঁটি ভাঙছে, আমেরিকা এটাও বলছে তাদেরকে যে আমাদের যে ঘাঁটিগুলো করেছিলাম এগুলো আপনাদের সেফটির জন্য করা হয়েছিল। এখন এই সেফটি তো যেহেতু ভেঙে দিয়েছে, তাহলে আপনাদের আর বিশ্বের মুখে তো সেফটি নেই। এখন যে কেউ আপনাদের হামলা করতে পারে, তাহলে আপনারা পাল্টা হামলা করেন। এখন যদি কোন রাষ্ট্র সত্যিই ইরানকে হামলা করে বসে, ইরান তো পাল্টা তাকে আবার হামলা করবে এবং ইরান তখন আর ওই ঘাঁটিতে লক্ষ্য করবে না, তখন লক্ষ্য করবে অন্যান্য জায়গাগুলো যেগুলো ওই দেশের সম্পদ। এখন এগুলোতে যদি ইরান পরবর্তীতে হামলা করে, তখন পুরোপুরি সেই দেশের সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে। এখন এই দুই দেশ যখন যুদ্ধ বেঁধে যাবে, তখন আমেরিকা পুরোপুরি তাকে হটিয়ে নেবে এবং করবে কি, অন্য রাষ্ট্রগুলোকে বলবে যে দেখো, মধ্যপ্রাচ্যের সিংহ ওই রাষ্ট্রটি আছে। ধরেন আমি কাতারের কথাই বলছি, কাতার হামলা করলো। এখন কাতারের বিপক্ষে তো ইরান যাবেই, কারণ এখন তো ইরান শুধু কাতারের ওই ঘাঁটিতেই হামলা করছে, যেটা আমেরিকার ঘাঁটি। তো সবশেষে এটাই বলা যায় যে কাতার যখন ইরানকে আবার হামলা করবে আর ইরান আবার ওদেরকে হামলা করবে পাল্টা, তখন আমেরিকা ইরানকে সিংহ বলে বাহবা দিবে অন্যান্য রাষ্ট্রের কাছে। আর অন্যান্য রাষ্ট্রকে বলবে তোমরা তো ভীতু, তোমরা কিছু করতে পারবে না, তোমাদের ঘরের ভিতর তোমাকে মেরে গেলেও তোমরা কিছু করতে পারো না, তোমরা একদম ভীতু, তোমাদের সঙ্গে আমরা নেই, তোমাদের এখন কিছু হলেও আমরা কিছু করতে পারবো না, আমরা এখন সম্পূর্ণ কাতারকে দেখভালি করব। এইভাবে কাতারকে সহযোগিতা করতে থাকবে। আর এর মধ্যে কাতারের সঙ্গে সঙ্গ দিতে গিয়ে আরো 2-4টা দেশ যোগ দেবে এই যুদ্ধে। এখন এখানে ইরানের আর ওই দেশগুলোর যুদ্ধ বাঁধবে, কিন্তু আমেরিকার লাভ কি? তাহলে আমেরিকার এখানে সবচেয়ে বেশি প্রফিট হবে। আমেরিকা কি করবে, এই দুই রাষ্ট্রের কাছেই অস্ত্র বিক্রি করবে। তখন এই অস্ত্র বিক্রি করার কারণে আমেরিকা কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম শুরু করে দেবে। আসলে আমেরিকা, এজন্যই বলছিলাম, কখনোই যুদ্ধ করে না নিজে, সে শুধু যুদ্ধ বাধায় এবং উস্কানি দেয়। তাই বলা হয় আমেরিকার মতো বন্ধু যার আছে তার শত্রুর অভাব নেই, কারণ আমেরিকা উস্কানি দিতে প্রস্তুত। তো আমরা এখান থেকে আরেকটা জায়গায় বেঁচে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের ওই পূর্বের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনি সেই সময় আমেরিকাকে ঘাঁটি দিয়েছিলেন না। আমরা তাকে অনেক ধরনের মিথ্যাবাদী, তারপরে ন্যাকামি বলে গালি দিয়েছি, এটা আমাদের ভুল ছিল। যাই হোক, সে যেহেতু ঘাঁটি দেয়নি, এখন তাকে আমরা রেসপেক্টের সাথে এই কথাটা বলতে পারি। যদি আমাদের ঘাঁটি দিত, মানে আমেরিকাকে ঘাঁটি দিত, সেন্ট মার্টিন হোক আর কক্সেস বাজার হোক, তাহলে আজকে আমাদের রাষ্ট্রেও হামলা হতো। আর এই হামলার জবাবে আমরা কি করতে পারতাম? আমাদের কি মিসাইল, আমাদের অ্যান্টিট্যাঙ্ক কি আছে? আমাদের কিছুই নেই, আমরা শুধু গেরিলাতে পারদর্শী। আর এখনকার যুদ্ধ কিন্তু গেরিলা ভাবে হয় না। সেনাবাহিনী যে একটি দেশে যাবে, গিয়ে সেইখানে অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, তরোয়াল নিয়ে এগিয়ে যাবে, তারপরে আপনার বন্দুক নিয়ে এগিয়ে যাবে, এগুলো এখন আর চলে না। এখন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মিসাইল হামলা চলছে, সমুদ্রে চলছে সাবমেরিন টর্পেডোর হামলা। এই যে এই হামলাগুলো চলছে, আমরা এখানে কি জবাব দিতে পারতাম? আর আমাদের প্রতিক্রিয়া কি হতো? আমরা শুধু বসে বসে দেখতাম। আমাদের পুরো দেশ যদি এখন ধ্বংস করে দেয়, তাহলে আমাদের করার কিছু নাই। তো আমি বলি কি, এই মুহূর্তে যতগুলো ইসলামিক রাষ্ট্র আছে, প্রত্যেকটি ইসলামিক রাষ্ট্রের উচিত আমেরিকার উপর
আমেরিকার উপর নির্ভর না হয়ে প্রত্যেকটি মুসলিম কান্ট্রির নিজস্ব শক্তিতে উন্নত করা এবং নিজস্ব প্রত্যেকটা জিনিস তৈরি করার সক্ষমতা অর্জন করার। শুধু আমেরিকার উপর এবং অন্যান্য দেশের উপর যদি ডিপেন্ড করতে হয় তাহলে হবে কি, যখন এরকম পরিস্থিতি শুরু হয়ে যাবে যে কোনো দেশ আপনাকে আক্রমণ করেছে আমাদের রাষ্ট্রকে, তখন যদি সেই দেশ আমাদেরকে আর সহায়তা না করে তখন আমরা কি করব? এখন বর্তমান পরিস্থিতি যেদিকে ঘোরাচ্ছে এটাতে তৃতীয় বিশ্বযুদ্ধর দিকেই এগোচ্ছে। আর এভাবে যদি আর কিছুদিন চলে, জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে কতক্ষণ। এত মধ্যে বলা যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার প্রাথমিক পর্যায় শেষ হয়ে গিয়েছে, এখন পুরোপুরি একটি পর্যায় চলছে। এই পর্যায়টি সাবমিট হয়ে গেলেই তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে গণনা করা হবে, কারণ এখানে পরবর্তীতে অনেকগুলো দেশ কানেক্ট হয়ে যাবে ওতপ্রোতভাবে, তারা অনিচ্ছাকৃতভাবেই কানেক্ট হয়ে যাবে। তার কারণ আপনি এখন দেখেন হরমুজ প্রণালী যে বন্ধ করে দিয়েছে, এই হরমুজ প্রণালী বন্ধ করার কারণে প্রত্যেকটি রাষ্ট্র, আমরা যতই বলি আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, ইরান মারামারি করলে কি আর যুক্তরাষ্ট্র মারামারি করলে কি আর ইউএসএ ইউকে কেসের কি, আমরা কিছু জানি না, পশ্চিম বিশ্ব মারামারি করে শেষ করে দিক, কিন্তু এর প্রভাব আমাদেরও পড়বে। কিভাবে আমাদের পড়বে? আমাদের কি আছে? আমরা তেলের উপর নির্ভর করে যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখছি। আমাদের বাড়ি বাড়ি যে বিদ্যুৎ, এই বিদ্যুতের এখন চূড়ান্ত পরিমাণে লোডশেডিং হবে। আমাদের যানবাহন খরচ বেড়ে যাবে অধিক হারে, যাতায়াত খরচ বেড়ে যাবে, যার জন্য প্রত্যেকটি প্রোডাক্টের দাম বেড়ে যাবে এবং কোম্পানি চালানোর জন্য যে জ্বালানি ব্যবহার করা হয় এই জ্বালানিগুলোর দাম বেড়ে যাবে। আর এভাবে যদি প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যায় তাহলে হবে কি, আমাদের দেশও কিন্তু বিপুল আকারে প্রভাবিত হবে। এই অবস্থায় অনেক কান্ট্রি অনিচ্ছাকৃতভাবেই এই হরমুজ প্রণালীতে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে, যে সেখানে আমরা পার পেয়ে যাব। আর ধরুন আমার একটি শিপ সেখানে পার করছি, এখন আমার শিপেও আক্রমণ করলো, এখন আমার ক্ষমতা আছে, আমি তখন কি করব? আমি তখন তো তাদের যে নৌবাহিনীগুলো আছে তাদেরকে ত্যাগ করব, এটাই স্বাভাবিক। আর তখন ইরান করবে কি, যে আমাকে আক্রমণ করছে ওকেও আক্রমণ করে দেয়। এই যে একের পর এক এভাবে আক্রমণ হতে থাকবে, এ ওকে আক্রমণ করবে, ওকে আক্রমণ করবে, এইভাবে এটা যত গোড়াতে থাকবে তত প্রত্যেকটা দেশ কানেক্টেড হয়ে যাবে। আর আমেরিকা তখন ধীরে ধীরে নিজেকে হটিয়ে নেবে এবং প্রত্যেকটি দেশের কাছে সে তার অস্ত্র বিক্রি করতে থাকবে। এই জন্য আমেরিকা কখনো যুদ্ধ করে না, তারা শুধু যুদ্ধ বাদিয়ে দিয়ে পরবর্তী স্টেপটা গোনে যে কিভাবে এখান থেকে স্বার্থ হাসিল করা যায়। তাই আমেরিকাকে কখনো ছোট করে দেখবেন না, কখনো বড় করেও দেখবেন না। আমেরিকা শুধু উস্কানি দিবে, আর তাদের উস্কানিতে একবার মাথা দিয়ে ফেললে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কারণ আপনার তো আমেরিকার মতো অস্ত্র বিক্রয়ের কোনো বিজনেস নেই। তারা সাময়িকভাবে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু পরবর্তীতে লং টার্মে তারা হটিয়ে যাবে এবং আপনার দেশকে একসময় দখল নিতে চাইবে। আর যুদ্ধ মানে কোনো দেশই জিতে না, যুদ্ধে প্রতিটা দেশই হেরে যায়, অর্থনৈতিকভাবে, সাময়িকভাবে এবং বিভিন্ন দিকভাবে। তাদের অবকাঠামো যা যা আছে সবকিছু ধ্বংস হয়ে যায়। সাময়িকভাবে আমরা যদিও বলি ইরান যুদ্ধে জিতে গিয়েছে, আমেরিকা যুদ্ধে জিতে গিয়েছে, ইসরায়েল যুদ্ধে জিতে গিয়েছে, আসলে কোনো রাষ্ট্রই যুদ্ধে যায়নি, প্রতিটা রাষ্ট্রেরই ক্ষতি হয়েছে, শুধু যারা নীরব ছিল তারাই জিতে গিয়েছে। তো এখন এই মুহূর্তে নীরব থাকাটাই আমাদের শ্রেয়। এখানে কোনো রকমের দিক ওদিক করা উচিত নয়, আমাদের শুধু বিবৃতি দেওয়া উচিত যে কি ঘটছে। অনেকেই দেখলাম যে ইরানের পক্ষ নিয়ে কথা বলছে, অনেকেই আমেরিকার পক্ষ নিয়ে কথা বলছে। এই যে দ্বিপাক্ষিক একটি ঘটনা বাড়িয়ে বাড়িয়ে বলা যে ইরানের, আমাদের দেশে একটি আছে যে মুসলিম কান্ট্রিকে জিতিয়ে দিলে আমাদের কিন্তু কলিজাতে ভালো লাগে। এই যে ভালো লাগার জন্য রিপোর্টাররা করে কি, ইরানকে জিতিয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ইরানকে জিতিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো হয় কি যে ইরান বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপরও ইরানকে আঘাতপ্রাপ্ত না বলে ইরানকে জিতিয়ে দিয়েছে। এখানে তাদের ভিউ ব্যবসা চলছে, ভালোভাবে জমজমা ভিউ ব্যবসা চলছে, তাদের কামাই হচ্ছে। আর এখানে আমরা বাঙালি মুসলিমরা যারা আছি তারা বেশি ইফেক্টেড হচ্ছি। আর অনেকেই আমরা বুঝতে পারছি না যে আমরা এগুলোর কিভাবে ইফেক্ট হবো। আমি এটা বললাম, এক্সপ্লেইন করলাম, ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আমাদের এখন পক্ষপাতিত্ব নয়, নীরবতা এবং বিশ্লেষণ করাটাই জরুরি।